প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন মাসুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। আর রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত। ইতিমধ্যে সংস্কার কমিশনের যে 4টি কমিশনের যে সুপারিশমালা দেওয়া হয়েছে, এর মধ্যে মূলত দুটো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটি হলো সংবিধান সংস্কার কমিশন, আরেকটি হলো নির্বাচন সংস্কার কমিশন। কিন্তু আরও দুটো সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেটি হলো দুদক সংস্কার কমিশন, আরেকটা হলো পুলিশ সংস্কার কমিশন। আসলে পুলিশ সংস্কার কমিশনটা নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে এ নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, কম হচ্ছে। কিন্তু পুলিশ একটা বড় আলোচনার বিষয় এখন বাংলাদেশে। কারণ এই পুলিশ কতটুকু সক্রিয় না সক্রিয়, কেন সক্রিয় নয়, কেন পুলিশের এই অবস্থাটা এই পর্যায়ে পৌঁছলো, এই বিষয়গুলি সামনে আসা উচিত। আর সম্ভবত এ কারণেই এরকম একটি নিরাপত্তা বাহিনী, গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, তাদেরকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারটি সংস্কার কমিশন করেছে। গুরুত্বের কারণেই আজাদ মজুমদার, এই যে সংস্কার কমিশন যে সুপারিশমালা জমা দিয়েছে, প্রধান কয়েকটি বিষয় আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন কি, যেগুলো আসলে প্রয়োজন ছিল? অবশ্যই আপনারা দেখেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকা কী ছিল। অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে বা পুলিশের বাড়াবাড়ি করার কারণে পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়েছিল যেটা আর কারো পক্ষে নিয়ন্ত্রণ করা তখন সম্ভব ছিল না। শুধু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নয়, এর আগেও বহুদিন ধরে পুলিশকে যেভাবে দলীয় কর্মীর মতো ব্যবহার করা হয়েছে, তাতে করে দেখা গেছে যে পুলিশ আসলে আর জনগণের পক্ষে কখনো কাজ করে নাই। তো পুলিশের সংস্কারটা আসলে অত্যাবশ্যকীয় ছিল এবং সেটাকে মাথায় রেখেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ প্রথম দিকেই যে 6টা সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে পুলিশ সংস্কার কমিশনটাও গঠন করেছে। সো সরকারের প্রায়োরিটি এ থেকেও বোঝা যায় যে সরকার চায় পুলিশ যাতে সঠিকভাবে কাজ করে। তো সংস্কার কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথমেই আসলে প্রথম সুপারিশটাই ছিল আসলে পুলিশের বল প্রয়োগের রীতিগুলা কি হবে। আপনি আমাদের দেশে পুলিশ অনেক সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, যেখানে প্রয়োজন নেই সেখানে তাদের বল প্রয়োগ করার কারণে অনেক সময় বিক্ষোভ বা সহিংসতা ছড়িয়ে পড়ে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী, তাদের বল প্রয়োগের যে 5টা ধাপ রয়েছে, সেই ধাপগুলো যাতে বাংলাদেশ পুলিশও অনুসরণ করে, সেক্ষেত্রে আর এখানে নতুন করে কোনো বিতর্ক হবে না। পুলিশকে তো ক্ষেত্র বিশেষে অবশ্যই বল প্রয়োগ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, কিন্তু সেই বল প্রয়োগটা যেন রীতিনীতির মধ্য দিয়ে হয়, এটা একটা বড় সুপারিশ। আরেকটা বড় সুপারিশ আপনি যদি খেয়াল করে দেখেন, পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কথা আমি একটু আগে বলেছিলাম। পুলিশ ভেরিফিকেশনের সময় বিভিন্ন কাজে কিন্তু দেশে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয়। পুলিশ ভেরিফিকেশনের সময় যেটা যাচাই করার কথা তার নাগরিকত্ব বা কারো বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যালিগেশন আছে কিনা, এগুলো কিন্তু সেটা না করে আমাদের দেশে পুলিশ ভেরিফিকেশনটা মূলত হলো কারো রাজনৈতিক পরিচয়, বা তার বাবা দাদা তাদের কারো রাজনৈতিক পরিচয় আছে কিনা, বা তাদের সরকার বিরোধী রাজনীতির সাথে কোনো ধরনের যোগাযোগ আছে কিনা। তো এগুলা করার ফলে অনেক মানুষ, অনেক নিরপরাধ মানুষ আসলে আনজাস্টিফাইডলি ভিকটিম হয় পুলিশের এই রিপোর্টের ফলে, এবং পুলিশও এক্ষেত্রে অনেক সময় সুযোগটা নেয়, কেউ দুর্নীতির আশ্রয় নেয়, কাউকে ফাঁসিয়ে দেয় বা কাউকে ভিকটিমাইজড করে। তো এইটা একটা আপনার সংস্কার হওয়া জরুরি ছিল। পুলিশের আপনার গ্রেফতারের কিছু নীতিমালা আছে, এটা আগে থেকেই ছিল। হাইকোর্টের কিছু বা মহামান্য সুপ্রিম কোর্টের কিছু নির্দেশনা ছিল পুলিশ কিভাবে গ্রেফতার করবে, কিন্তু তারা তো সেগুলো মানে নেই, সেগুলো কখনো মানে নেই। সেগুলো যাতে মানা হয় এবং সেগুলোকে আসলে আরেকটু রিফারবিশড ওয়েতে প্লেস করা হয়েছে, যাতে করে আপনার পুলিশ গ্রেপ্তারের ক্ষেত্রে যে নীতিমালাগুলো আছে এগুলো মেনে চলে। তল্লাশের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। পুলিশ যদি আপনার রাতের বেলা কারো ঘরে বা কোনো স্থাপনায় যদি তল্লাশি চালায়, সেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রাখার বাধ্যবাধকতা করা হয়। এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির প্রস্তাব দেওয়া আছে। এক্স্যাক্টলি এরকম বিষয়গুলো পুলিশ সংস্কারে এসেছে। আরও এসেছে পুলিশ সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, পুলিশ সংশ্লিষ্ট কিন্তু অনেকগুলো আইন আছে বাংলাদেশে। এই আইনগুলোর ক্ষেত্রবিশেষে সংশোধন এবং এইগুলোর সঠিক প্রয়োগ, এই বিষয়গুলো পুলিশ সংস্কারের ক্ষেত্রে উঠে এসেছে। পাশাপাশি পুলিশের দিক থেকেও
পুলিশের যাতে জীবন মান উন্নত করা যায়, পুলিশের ছুটি, তারপরে পুলিশের যে ডিউটি আওয়ার, কর্মঘণ্টা ইত্যাদি বিষয়গুলো বলা হয়েছে, যাতে পুলিশের মধ্যে কোনো ধরনের অসন্তোষ বা কর্মক্লান্তি এগুলো দেখা না দেয়। এগুলো দেখা দিলে আসলে শেষ পর্যন্ত পুলিশের যে পুলিশিং ডিউটি সেটা ঠিকমতো করা যায় না বা হয় না, বা পুলিশ থেকে যে সার্ভিসটা মানুষ পাওয়ার কথা সেটা পায় না। তো ইত্যাদি সব কিছু মিলে পুলিশের এই সংস্কারের সুপারিশগুলো করা হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবের পর থেকেই কিন্তু পুলিশ এক ধরনের রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। এই রিবিল্ডিংটা শুরুতে মূলত হয়েছে যে পুলিশের যে ইকুইপমেন্টগুলো লস্ট হয়েছে, অস্ত্রগুলো লুটপাট হয়েছে, সেগুলো উদ্ধার করা, পুলিশকে তার পেট্রোলের জন্য পেট্রোল কার আবার জোগাড় করে দেওয়া, পুলিশের যারা বাড়াবাড়ি করেছে বা পুলিশের হয়ে যারা এমন কিছু কাজ করেছে যাতে নিরীহ ছাত্র জনতার প্রাণ গেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করা, বিচারের মধ্যে আনা, এগুলো একটা প্রক্রিয়া। কিন্তু বা পুলিশের মধ্যে বদলি, পদোন্নতি, বা পুলিশের মধ্যে অনেককে পলিটিক্যাল কারণে ভিক্টিমাইজ করা হয়েছে, তাদের এই জিনিসগুলো ডিসিপ্লিনের মধ্যে আনা, এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিকের যে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ তার একটা। এই কাজটা না করলে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটাকে আসলে উন্নতি করা সম্ভব ছিল না। এখন এসে সেটা যেহেতু আস্তে আস্তে স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে, এখন সরকার আশা করা যায় যে সংস্কারের দিকে মনোযোগ দেবে। মাসুমুর রহমান খলিল, আপনি নিশ্চয়ই এই রিপোর্টটি দেখেছেন। সেখানে কিন্তু পুলিশ কমিশনের গঠনের একটা প্রস্তাব দেওয়া হয়েছে, নিরপেক্ষ প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন, এবং এই প্রস্তাবিত পুলিশ কমিশন আইনের আওতায় অন্তর্ভুক্ত একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে নাকি সাংবিধানিক কাঠামোভুক্ত একটি প্রতিষ্ঠান হবে, তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয় বলে তারা সুপারিশটা দিয়েছেন। জিডির বিষয়ে এখানে কিন্তু একটা সুস্পষ্ট উল্লেখ করা আছে। বারবার এই জিডি নিয়ে কিন্তু অনেক জামালা হয়, আমরা লক্ষ্য করেছি। পুলিশ তার ইচ্ছে মতো জিডি নেয় বা নেয় না, বা বিলম্ব করে ইত্যাদিতে জামালা আছে, মানুষ পরে শেষ মতো আদালতের আশ্রয় নেয়। আবার আপনার কাছে আমরা এই দুটো বিষয় জানতে চাবো। আমরা প্রথমেই জানতে চাবো পুলিশ কমিশনের বিষয়টি। এখানে পুলিশ কমিশন গঠন করার জন্য যে প্রধান উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আসলে জবাবদিহিতা নিয়ে আসাটা। আমরা পুলিশের যে সংকটগুলো, এগুলোকে যদি আমরা দেখি তাহলে 4টা বড় ধরনের সংকট আছে। এই সংকটগুলো আমাদের আজাদ ভাই কিছুটা উল্লেখ করেছেন। আমি এর সাথে কয়েকটা বিষয় বলতে চাই। যেমন এই যে বল প্রয়োগের যে বিষয়টা, এটা হচ্ছে 1943 সালের একটা আইন আছে, সেটা হচ্ছে ব্রিটিশ আমলের। এরপরে পাকিস্তান হলো, বাংলাদেশের প্রায় 50 বছর বেশি সময় পার হয়ে গেল। এর মধ্যে আইনের কোনো হালনাগাদ প্রয়োগ হয়নি। উনি যেটা বললেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যে নীতিমালাটা, এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী যে নীতিমালাটা আছে, এটাকে যদি আমাদের আইনের মধ্যে, কাঠামোর মধ্যে নিয়ে না আসা হয়, তাহলে এটার কোনো বাধ্যবাধকতা থাকে না। তো ফলে আমাদের এই বাধ্যবাধকতা তৈরির জন্য আইনি কাঠামোর সংস্কার দরকার, এবং যেগুলো আমরা আদর্শ মনে করি এগুলো আমাদের আইনের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই যে বল প্রয়োগের পরবর্তী যে জিনিসটা, যে মানবাধিকার হরণের সাবজেক্টটা, এই মানবাধিকারের বিষয়টা খুব গুরুত্ব দিয়েই কিন্তু এই সংস্কার কমিশনে আনা হয়েছে। আমরা জানি মানে প্রায় 1000 খানেক লোকের অন্তর্দান, তারপরে ক্রস ফায়ার, এই ঘটনাগুলো কিন্তু আমাদের পুলিশের একটা বড় সংকট, যেটা গত 15 বছরে মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছিল। হয়তো দেখা যাচ্ছে যে একজনের বাসায় যাওয়া হলো, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, অথবা যিনি তাকে উঠিয়ে নেবেন তার পরিচয়ও নেই। এই জিনিসটাই কিন্তু সংস্কার কমিশন খুব গুরুত্ব দিয়ে কিন্তু দেখছে। তো এখন আইনের একটা হচ্ছে কি, আইনের সংকট আছে, আইনের অপর্যাপ্ততা আছে। আরেকটা হচ্ছে আইন যেটা আছে সেটার প্রয়োগ নাই। যেমন আজাদ মজুমদার বলছিলেন যে হাইকোর্টের পর্যন্ত বলা আছে, সেগুলো কিন্তু তারা মানে নাই। না, এখানে আবার একটা ফাঁক আছে, সেটা হচ্ছে কি হাইকোর্ট নাই, কিন্তু সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, আপনি রিমান্ডে নেবেন তাকে কীভাবে জবাবদিহি করবেন। কিন্তু সেই গাইডলাইনটা সরকার কিন্তু আপিল করে এটাকে মানে স্থগিত করে রাখছে। আমার বিশ্বাস হচ্ছে বর্তমান সরকার এদিকে নজর দিবেন, কারণ সেটাকে যদি আমরা গ্রহণযোগ্য মনে করি, সুপ্রিম কোর্টের নীতিমালা অনুযায়ী যদি আমরা যাদেরকে অ্যারেস্ট করা হবে, আটক করা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ ইত্যাদি করি, তাহলে সেই নীতিমালাটা কার্যকর করার ক্ষেত্রে উদ্যোগ কিন্তু নিতে হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে পুলিশের যে জবাবদিহিতার জন্য কমিশন গঠন করার কথা বলা, পুলিশ কমিশন, হ্যাঁ, সেটা হচ্ছে কি, পুলিশের আমরা সংকটগুলো কেন দেখি? গত 15 বছরে একজন সিপাহী নিয়োগের জন্য 12 লাখ 14 লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হতো। তারপরে এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আছে, যেমন মেট্রোপলিটন সিটিগুলোর ওসি, তারপরে আরও যেসব পদগুলো পদগুলোতে যাওয়ার জন্য কোটি টাকা পর্যন্ত লেনদেন হচ্ছিল। একজন কর্মকর্তা যদি কোটি টাকা খরচ করে, অথবা একজন সিপাহী যদি 12 লাখ 15 লাখ টাকা খরচ করে চাকরিতে ঢুকে, স্বাভাবিকভাবেই
তার কাছ থেকে আমরা সততা কতটুকু আশা করতে পারবো। ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু আমাদের সংস্কারটা দরকার হবে। এই বিষয়টা কিন্তু সংস্কার কমিশন বলেছে। এখন এই যে বিষয়গুলো আছে, যে বিধির অপর্যাপ্ততা এবং যে বিধি আছে সেটার কার্যকারিতা, এটার পাশাপাশি যে প্রায়োগিক দিকটা কিন্তু দেখতে হবে। যেমন ধরুন সংস্কারের যে এখন টাইমটা, এটাতে প্রাইম সময়, যেহেতু এই সরকার রাজনৈতিক সরকার না, কিন্তু এরপরে তো রাজনৈতিক সরকার আসবে। এই সংস্কারের বিষয়গুলো যদি বাধ্যবাধকতা না রাখা যায়, এবং যে পুলিশ কমিশন যেটা গঠন করার কথা বলা হচ্ছে, কমিশনটা স্থায়ী একটা কমিশন, এটা যদি সাংবিধানিক সংস্থা করা যায়, তাহলে জবাবদিহিতাটাকে একটা আনুষ্ঠানিক জায়গায় নিয়ে আসা যায়। আর এটার শুরুটা করতে হবে হচ্ছে নিয়োগ থেকে, নিয়োগ পদায়ন এই জায়গা থেকে। এখানটা কিন্তু তৈরি হয় নিয়োগ থেকে, এখান থেকেই। তো এটা যেমন আমরা একটা দেখি 1990 সালের দিকে যখন শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই সময় বিচারক নিয়োগ এবং অন্যান্য যে নিয়োগগুলো ছিল, ওই বেসটার মধ্যে দেখা যায় যে এই অসততা তুলনামূলকভাবে কম। আর আমরা যদি দেখি গত 15 বছরে যে নিয়োগটা হয়েছে, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দলবাজি আমরা দেখতে পাই, দলীয় আনুগত্য, তারপর মানবাধিকার হরণ এবং মানে দুর্নীতি, মানুষকে জিম্মি করে টাকা নেয়া, এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায়। এই জন্য আমার মনে হয় পুলিশ কমিশনটা এটা খুব গুরুত্বপূর্ণ, যদি এটাকে সাংবিধানিক একটা সংস্থা করা যায় এবং জবাবদিহিতার সুযোগটা যদি রাখা হয়। এটা যদি আবার এমন হয়, যেমন আমাদের মানবাধিকার একটা কমিশন আছে, সে মানবাধিকার কমিশনকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এটা কোনো দেখা যায় না। পুলিশ কমিশন যদি এরকম একটা কমিশন হয়, তাহলে এটা খুব বেশি কার্যকর হবে বলে মনে হয় না। সবচেয়ে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে সরকারের অ্যাটিটিউডটা। সরকার যদি তার অর্গানগুলোকে কাজ করতে দেয়, তাহলে এটার ফল কিন্তু, এটার বেনিফিটটা জনগণ পায়। আর যদি আইন আছে, জবাবদিহিতা আছে, কিন্তু অকার্যকর হয়ে যায়, তখন কিন্তু এটার কোনো বেনিফিট মানুষ পায় না। আজাদ মজুমদার, একটি বিষয় যেটা আপনি উল্লেখ করেছিলেন, আমরা সে বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই, সেটা হলো চাকরিতে রাজনৈতিক মতাদর্শ যে যাচাই করার একটা তীব্র এবং নেতিবাচক প্রবণতা গত 15.5 বছর আমরা দেখেছি। সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে এখানে সুপারিশ করা হয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে কোনো ভেরিফিকেশন হবে না তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে। এমনকি পুলিশের ভেরিফিকেশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা রয়েছে, এটাকে নিয়ে নানান ধরনের ঘটনা আছে এবং এতে মানুষ নানান ভোগান্তির মধ্যে শিকার হয়। যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন কি এই পুলিশ এই কাজটি করতে পারবে? সেটা তো নির্ভর করবে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার রাজনৈতিক কমিটমেন্টের উপর। তবে এই কমিশনের সুপারিশকে এখন বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় উপেক্ষা করা সবার জন্যই কঠিন। বিশেষ করে পুলিশ দুর্নীতি বিষয়ক যে কমিশনগুলো আছে এগুলো, কারণ এগুলোর সাথে আপনার কোনো রাজনৈতিক ভাগ্য জড়িত না। আপনি আমাদের যে সংবিধান সংস্কার কমিশন কিংবা নির্বাচন কমিশনের যে সংস্কার, সেটা নিয়ে আপনি অনেক ডিবেট করতে পারেন, কারণ রাজনীতিতে পক্ষ বিপক্ষ আছে, রাজনৈতিক এজেন্ডা আছে, এবং সেখানে অনেকের জন্য একটু প্রেশার তৈরি হয়েছে। রাইট। কিন্তু পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্ট দুটো, এগুলো হচ্ছে গভর্নেন্স ইস্যু। এখানে আপনার রাজনৈতিক ভাগ্য বা আপনার রাজনৈতিক ওঠা আপনি কি চাচ্ছেন সেটা আসলে খুব বেশি নির্ভর করে না। এগুলো মূলত গুড গভর্নেন্স এনশিওর করার জন্য এই সুপারিশগুলো করা হয়েছে, এবং এই সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে আসলে নিয়ে যেতে হবে এবং তাদেরকে এগুলো বাস্তবায়ন করতে হবে। যদি তারা বাস্তবায়ন না করতে পারে বা এগুলোর ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে জনগণই তাদেরকে পরবর্তীতে জবাব দেবে, যদি সঠিক রাজনৈতিক ব্যবস্থাটা দেশে চালু করা যায়, যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চালু করার চেষ্টা করছে বা দেশের মানুষও যেটা চাচ্ছে। সো রাজনৈতিক যে সরকার আসবেন, সেটা যারাই আসুন, তাদেরকে একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে পুলিশ ভেরিফিকেশনটা তো অবশ্যই প্রয়োজন। পুলিশ ভেরিফিকেশনকে আপনি উপেক্ষা করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের দেশের সমাজে নানা ধরনের এলিমেন্ট আছে। এখন এই এলিমেন্টগুলো কে কোন কার্যক্রমের সাথে জড়িত, আপনি যদি এটা না জানেন, তাহলে টোটালটা উঠিয়ে দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো কিন্তু আপনি যদি কিছু বিষয়কে যদি ডিজিটালাইজেশন করা যায়, লাইক যদি মামলার বিষয়টা আপনি যদি ডিজিটালাইজড করতে পারেন, তাহলে আর পুলিশের ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োজন হবে না। কারণ নামে মামলা আছে কিনা, মামলা থাকলে সেটা কী ধরনের মামলা, সেটা আপনি একটা ক্লিক করলেই জানতে পারবেন। তখন পুলিশ ভেরিফিকেশনের কারণে শুধু যে আপনার রাজনৈতিক হয়রানি বা ঘুষ দুর্নীতি হয় তা না, এটা কিন্তু সময় ক্ষেপণেরও একটা বড় বিষয়। কারণ যে কোনো একটা কার্যক্রম যদি আপনি হাতে নেন, দেখা গেল যে সব কিছু ঠিক হয়েছে, তারপরে পুলিশ ভেরিফিকেশনের জন্য 2-3 মাস সময় চলে যাচ্ছে। সো প্রয়োজন হচ্ছে ভেরিফিকেশনটাকে রেখে এটা যতটা সংক্ষিপ্ত করা যায়, এবং এটাকে যদি এখন আধুনিক করা যায়, পুলিশ ভেরিফিকেশনের প্রসেসটা ডিজিটালাইজড করা যায়, তাহলে এই ক্ষেত্রে সময়ও বাঁচবে, স্বচ্ছতাও অনেকটা নিশ্চিত হবে। তবে সব কিছুর উপরে আসলে রাজনৈতিক কমিটমেন্ট, এটা যদি ঠিক না থাকে, তাহলে কোনো কিছুই এনশিওর করা সম্ভব হবে না। আরেকটা জিনিস আপনি দেখেন যে মানবাধিকারের কথা ভাই বলল,
মানবাধিকার ক্ষেত্রে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাচের একটা কক্ষ পুলিশ, প্রত্যেকটা পুলিশ কক্ষে রাখা। আপনি দেখেন পুলিশের বিরুদ্ধে কিন্তু যতগুলো অভিযোগ আছে, ঘুষ দুর্নীতি এগুলো ওই ধরনের অভিযোগ তো প্রায় আছে। আর একটা অভিযোগ গত 15 বছর বা তারও আগে থেকেও আসলে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগটা, বিশেষ করে জিজ্ঞাসাবাদের সময় আমাদের দেশে তো একেবারেই কিছু ছিল না, আমাদের দেশে বাস্তবতা। অনেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটাকে নিয়ে অনেক সময় অনেক ধরনের রসিকতাও করে, অ্যাজ ইফ যেন এটা একটা রসিকতার বিষয়। এটা কোনো রসিকতার বিষয় না, এটা একেবারে পুরোপুরি মানুষের অধিকারের সাথে সম্পর্কিত। আপনি জিজ্ঞাসাবাদ করবেন, জিজ্ঞাসাবাদকে করতে হবে আপনাকে আইনের মধ্যে দিয়ে, এবং সরকার বা এই সংস্কার কমিশন যে সুপারিশটা করেছে, এই সুপারিশের মূল বক্তব্য হচ্ছে বা মূল একটা অন্যতম সুর হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করেন বা গ্রেফতার করেন বা তাকে বিচারের মুখোমুখি করেন, অবশ্যই তাকে তার যে প্রাপ্য অধিকার, সাংবিধানিক যে অধিকারগুলো আছে বা ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন অনুযায়ী একজন মানুষের যে অধিকারগুলো থাকার কথা, সেই অধিকারগুলোকে নিশ্চিত করেই কিন্তু আপনাকে এটা করতে হবে। মাসুমুর রহমান খলিল, কমিশনের যে সুপারিশমালা সেটি আসলে মোটামুটি সবই ইতিবাচক, এবং এটি বাস্তবায়ন হলে নিঃসন্দেহে পুলিশের একটা বড় ধরনের সংস্কার হবে। আমরা একদম বর্তমান অবস্থাটা চলে আসি, সেটা হলো আসলে গত 5.5 মাস এই সরকার ক্ষমতা আছে, কিন্তু পুলিশ বাহিনীতে কিন্তু আলটিমেটলি তেমন ডেভেলপ ঘটেনি। সেটি তাদের যে এক ধরনের নৈতিকতার কারণে হতে পারে। এখন রাজনৈতিক দলগুলোর কর্মীদেরকে পুলিশ রীতিমতো ভয় পায়। আমরা দেখেছি থানা থেকে তাদের লোকজন সারি নিয়ে আসে, থানা ঘেরাও করে, এবং পুলিশ খুব অ্যাক্টিভ হতে পারছে না। এবং অনেকের দাবি ছিল যে এই সরকার এসে পুলিশ বাহিনীতে একটা বড় ধরনের কিছু লোক নিয়োগ দেবে, যারা দলীয় পরিচয় হবে না, তাহলে হয়তো এক ধরনের পরিবেশ তৈরি হবে। যারা ট্রমাটাইজড আছে তারা, আর যারা নতুন ঢুকবে তাদের মধ্যে একটা সম্মিলনের কারণে হয়তো নতুন একটা পরিস্থিতি তৈরি করতে হবে। আমরা সেটাও লক্ষ্য করছি না। এই যে বর্তমান 5.5 মাসে পুলিশের যে কোনো অগ্রগতি নেই, এটা হলো বাস্তব। এতে বেরিয়ে আসার উপায়টা কি? খুব দ্রুত আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আনছেন। বেরিয়ে আসার কিছু উপায় আছে, শতভাগ হয়তো এটা কার্যকর নাও হতে পারে। যেমন একটা জিনিস আমরা দেখি, সর্বশেষ একটা মিডিয়াতে আমি রিপোর্ট দেখছিলাম, 11,000-এর মতো পদ শূন্য আছে বিভিন্ন পর্যায়ে পুলিশের। তা 11,000 এই পদগুলো যদি এই সরকারের সময় পূরণ করা যায়, তাহলে হবে কি, এখানে দলীয় বিবেচনা হোক অথবা অন্য কোনো আর্থিক লেনদেনের বিষয়গুলো তুলনামূলকভাবে থাকবে না। ফলে 11,000 এটা কিন্তু একটা বড় একটা বেস হবে। তো এই নিয়োগের সুযোগটা গ্রহণ করা। আর সেকেন্ড হচ্ছে কি, যেমন এই যে গত 5 মাসে আগেই যদি আপনি হিসাব করেন, তাহলে একটা বড় ধরনের অভিযোগ ছিল হচ্ছে গায়েবী মামলা, গণ মামলা, এক মামলায় হাজার হাজার অভিযুক্ত ব্যক্তি। এমনকি এতে গত 5 মাসেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একই ধরনের পুনরাবৃত্তি। তবে ব্যবধান হচ্ছে, আগের সময় কিন্তু সরকার করতো, এখন হচ্ছে প্রাইভেট ব্যক্তি, হয়তো বেসামরিক কোনো নাগরিক করছে। সরকার এটার ব্যাপারে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে কি, আসলে এই ধরনের গণ মামলা তদন্ত করে যারা আসলে অভিযুক্ত না, রিয়েল অভিযুক্ত না, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। কমিশন এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সুপারিশ করছে, সেটা হচ্ছে কি, যদি কোনো উদ্দেশ্যমূলক মামলা, গায়েবী মামলার ক্ষেত্রে একটা রিপোর্ট, পুলিশ তদন্ত রিপোর্ট দেওয়া হয় এবং ফাইনালি যেটা দেখা যায় হচ্ছে এটা ভিত্তিহীন, তখন কিন্তু তার ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, এক ধরনের জবাবদিহিতা। আপনি পুলিশ বিভাগকে যে সক্রিয় করার যে বিষয়টা বললেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন পুলিশ বাহিনী অলমোস্ট জিরো ছিল, তাদের কোনো তৎপরতাই ছিল না। রাস্তাঘাটে যে ট্রাফিকিং করেছে হচ্ছে ছাত্ররা, সেই অবস্থা থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে এখন কিন্তু পুলিশ অনেকটাই সক্রিয়। যদিও আমরা পাইকারি বলে ফেলি যে না, পুলিশ সক্রিয় না। পুলিশ যদি সক্রিয়তা জিরো পর্যায়ে থাকতো তাহলে রাষ্ট্র চলতো না। ফলে হ্যাঁ, আমরা যতটুকু আশা করি ততটুকু হয়তো সক্রিয় না। এই ততটুকু সক্রিয় যদি করতে হয়, তাহলে একদিকে যারা আসলে গত 15 বছরে অতিমাত্রায় আইনের বাইরে যে বাড়াবাড়ি করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, অন্যদিকে এর বাইরে যারা আছে তাদেরকে কিন্তু উদ্দীপ্ত করতে হবে। হ্যাঁ, এই উদ্দীপনা এটা করা যাবে না, পুলিশ যে অসম্ভব রকম ক্ষমতা এনজয় করছিল রাজনৈতিক আনুকূল্য পেয়ে, সেই ক্ষমতা এখন দেওয়া যাবে না। কিন্তু তাদের যে কাজের এখতিয়ারটা, সুযোগটা, সেটাও কিন্তু দিতে হবে। তাদের প্রত্যেকটা কাজে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না। ফলে এর মধ্যে এক ধরনের সমন্বয়, এক ধরনের ভারসাম্য নিয়ে আসতে হবে। আমার ধারণা হচ্ছে এই শূন্যপদে রিক্রুটমেন্ট থেকে শুরু করে এই যে সংস্কারের যে স্টেপগুলোর কথা এখানে কমিশন বলেছে, এগুলো যদি নেওয়া সম্ভব হয় তাহলে পুলিশ বাহিনী সক্রিয় হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
দেশে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক মাসুম রহমান খলিলি এবং প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আমরা লক্ষ্য করছি যে পুলিশে এমনি কিছু সংকট তৈরি হয়েছে, এটাই স্বাভাবিক। আবার এখন যাদেরকে বাদ দেওয়া হচ্ছে সেটি নিয়ে একটা আন্দোলন হচ্ছে, কিন্তু যাদেরকে বাদ দেওয়া হয়েছে এরা আসলে রাজনৈতিক কর্মী, আমরা ক্যাডার বললেও অত্যুক্তি হবে না, এটাই বাস্তবতা। এই বিষয়গুলিকে আপনারা কীভাবে ডিল করছেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার কমিটমেন্ট। পুলিশ বাহিনীতে যারা নিয়োগ পেয়েছে তারা কিভাবে নিয়োগ পেয়েছে, তারা কি তাদের যোগ্যতায় নিয়োগ পেয়েছে নাকি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছে, সেই নিয়োগের প্রক্রিয়াটাই আসলো যেটা খলিল ভাই বলছিলেন, সেটা হলো দেখার বিষয়। যদি সে তার যোগ্যতা নিয়ে বিবেচনা পুলিশ বাহিনীতে চাকরি পায় তাহলে সে রাজনৈতিক কর্মী কিনা এটা তো বড় কোনো বিষয় হতে পারে না। আর পুলিশের ক্ষেত্রে একটা ডিসিপ্লিনেরও একটা বিষয় আছে। আপনি যাদেরকে বাদ দেওয়া হয়েছে সরকারিভাবে তাদেরকে, আমরা তো আর সারদায় ওখানে যাইনি, সো আমরা দেখি নাই। আমরা যেটা সরকারি ভাষ্য যেটা দেখেছি সেটা হচ্ছে যে তাদের কিছু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিনারি ইস্যু ছিল। তো আপনি যদি চাকরিতে প্রবেশের আগে আপনার যদি ডিসিপ্লিনারি ইস্যুতে যদি কোশ্চেনিং শুরু হয় তাহলে তো চাকরিতে গিয়ে আপনি কি করবেন সেটা নিয়েও একটা আশঙ্কা থাকে। আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছিলাম, দেখেন আমাদের দেশের বাস্তবতায় কয়েকটা জিনিস যদি ঠিক থাকে, পুলিশের ওসি, জেলার ডিসি এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই তিনজন যাদের জন্য এদেরকে নিয়োগ দেওয়া হয়, যাদের কথা ভেবে তাদের জন্য যদি তারা কাজ করেন, বিশেষ করে ওসি যদি তার এলাকার জনগণের জন্য কাজ করেন, জেলার ডিসি উনি যদি জেলার মানুষের ভালো মন্দ নিয়ে কাজ করেন, বা বিশ্ববিদ্যালয়ের বিসি যদি ওনার ছাত্রছাত্রীদের ভালো মন্দ দেখেন, তাহলে কিন্তু এমনিতে অনেক সংকট আসলে দূর হয়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে এই পদগুলোই কিন্তু আসলে বারবার বিতর্কের মধ্যে আসে নানা কারণে। অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অন্তত এক্ষেত্রে যেহেতু পুলিশ নিয়ে আমরা কথা বলছি, পুলিশ যাতে বিতর্কমুক্ত থাকে এবং সেটা নিয়োগের শুরু থেকে এবং তার চাকরিতে অবসরে যাওয়ার আগ পর্যন্ত একজন পুলিশ যদি বিতর্কমুক্ত থেকে জনগণকে সার্ভিস দিতে পারে, সেটাই আসলে সর্বাঙ্গীন অর্থে সবার জন্য মঙ্গল। মাসুম খলিলি, আপনি জানেন যে দহগ্রাম সেটা নিয়ে খুব উত্তেজনা চলছে বেশ কিছুদিন ধরে। এটা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটা ইউনিয়ন দহগ্রাম মূলত, এবং সেটা ভারতের ভেতরে 22 বর্গ কিলোমিটার একটা এলাকা, 20,000-এর মতো লোক থাকে, এবং সেখানে আমাদের একটা ভেতর দিয়ে গিয়ে সেখানে যেতে হয়, ভারতের ভিতর দিকে সেখানে যেতে হয়, এরকম একটি অবস্থা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেখানে এমন কিছু তৎপরতা চলছে যেগুলো ওই আমাদের 20,000 লোক যারা রয়েছেন এখানে এরা একদম আতঙ্কের মধ্যে পড়ে গেছে আসলে কি হয়। এবং সেটা কিন্তু শুরু হয়েছে 5ই অগাস্টের পরে এই চেহারাটা পাল্টে যেতে থাকে। আপনি নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখছেন, আপনি আমাদের একটু জানাবেন আসলে সেখানে কি ঘটছে? আসলে আঙ্গরপোতা দহগ্রাম যে ছিটমহলটা, এটা সিদ্ধান্ত হয়ে গেছিল স্বাধীনতার পরপরই এটা বাংলাদেশের ভূখণ্ড, কিন্তু 1975 সালের পট পরিবর্তনের পর থেকেই এটাকে আর বাংলাদেশের ভূখণ্ড হিসেবে ওখানে যেতে 3 বিঘা করিডোর যেটা আছে সেই করিডোর বাংলাদেশকে দিয়ে দেওয়ার কথা ছিল। এই করিডোর ইউজ করে আঙ্গরপোতা দহগ্রামে যাওয়ার কথা, কিন্তু সেই সমস্যাটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের এক ধরনের দৃষ্টিভঙ্গি অথবা চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে গ্রহণ। তো যাই হোক, গত সরকারের সময় সেটা এক প্রকার সমাধান হয়ে গেছিল। সমাধানটা হচ্ছে কি ওখানকার যে রাস্তাটা যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা বাংলাদেশকে 24 ঘন্টা খোলা থাকবে এবং দিয়ে দেয়া। আর ভারতীয় ভূখণ্ড থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিকল্প রাস্তা, ধরুন একটা রাস্তা নিচে আর একটা রাস্তা উপরে। ফলে এটা এক ধরনের ভালো সমাধান কিন্তু ছিল। সেই জিনিসটা যেটা নিষ্পত্তি করা হয়েছে সেটাকে আবার রিওপেন করা হচ্ছে, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এখন প্রতিবেশীর সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে চান তাহলে আপনি কোনো কিছু নিয়ে মানে অকারণে ঝামেলা তৈরি করার কোনো কিছু বিষয় থাকে না। কিন্তু আমার কাছে এই জায়গাটা মনে হচ্ছে অকারণ ঝামেলা। শুধু আঙ্গরপোতা দহগ্রামের যে ইস্যুটা, আতঙ্কের যে বিষয়টা, সেটা তো আছেই। এর বাইরেও ধরেন এই যে কাঁটাতারের বেড়া দেওয়ার যে বিষয়টা, কাঁটাতারের বেড়ার ব্যাপার কিন্তু ভারতের সাথে বাংলাদেশের তো চুক্তি ছিল। সেটা হচ্ছে কি 0 পয়েন্টের 150 গজ এদিক ওদিক কোনো কাঠামো তৈরি, যেটা আমরা নোম্যান্স ল্যান্ড বলি, নোম্যান্স ল্যান্ড যেটা আছে। তো এখন যদি এখানে এসে কাঠামো তৈরি করা হয় এবং যে জায়গাটা বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের ভূখণ্ডটাকে যদি 0 পয়েন্ট ধরে কাঠামো নির্মাণ করা হয় তাহলে তো এই জায়গায় আপত্তি থাকে। তো এই জিনিসগুলো হঠাৎ করে কেন তৈরি হলো, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। একটা বড় দেশ যদি চাপ প্রয়োগের জন্য এ ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে তখন কিন্তু আসলে প্রতিবেশী সুলভ যে কোএক্সিস্টেন্সের যে বিষয়টা, সমমর্যাদার ভিত্তিতে থাকা, এটা কিন্তু ব্যাহত হয়।
তা আমার ধারণা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশ সমমর্যাদার ভিত্তিতে থাকতে চায়। ভারতের সাথে কোনো বৈরিতা নিয়ে বাংলাদেশ থাকুক, এটা বাংলাদেশের কোনো মানুষ চায় না। তারা চায় হচ্ছে সমমর্যাদা। কিন্তু কেউ যদি মনে করে যে না, বাংলাদেশটা একটা অধীনতামূলক একটা দৃষ্টিভঙ্গি তারা এখানে প্রয়োগ করবে, সেটা হয়তো সাধারণ মানুষ গ্রহণ করবে না। তো এই বাস্তবতাটা যদি না মানতে চায়, তাহলে মানে কোএক্সিস্টেন্সটা কিন্তু সেখানে কিছু কিন্তু উস্কানিমূলক কিছু কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি, যে কাঁটাতারের সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দেওয়া, তারপরে আপনার রাতের বেলা বিশেষ করে খুব উজ্জ্বল বাতি জ্বালিয়ে রাখা বাংলাদেশের দিকে, এবং মানুষের জন্য ঘুমাতে বা নানান ধরনের সমস্যা হচ্ছে এই বিষয়গুলো। আর টোটাল বিষয়টাই মনে হয়েছে যে 5ই অগাস্টের ফলো আপের মতো। যারা ওইখানে কৃষকরা রয়েছেন তারা কিন্তু ওই কথাটাই বলেছেন যে এরপরের থেকে জামালাগুলো শুরু করে। এটা আমরা ভারতের বিভিন্ন নীতি নির্ধারকদের বক্তব্যের মধ্যেও এই ধরনের কিছু ইঙ্গিত পাই। যেমন সেনাপ্রধান দ্বিবেদী অল্প কয়েকদিন আগে একটা বক্তব্য রাখছেন, বলছেন যে নির্বাচনের পরে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক হবে বা লেনদেন ইত্যাদি থাকবে। কিন্তু বাংলাদেশ তো কন্টিনিউয়াস একটা ব্যাপার। বাংলাদেশে যে সরকারেই আসুক না কেন, সেই সরকারের সাথে ভারতের সরকারের একই রকম সম্পর্ক হবে, যে ফর্মাল যে চুক্তি, নিয়ম কানুন, আইন, আন্তর্জাতিক বিধিবিধান, এটাই হবে সম্পর্কের ভিত্তি। কিন্তু যদি হয় এখানে কোন সরকার ক্ষমতায় আছে সেই সরকারের সাথে একরকম, আরেক সরকার আসলে আরেক রকম, এই দৃষ্টিভঙ্গিটা আন্তর্জাতিকভাবে আসলে গ্রহণীয় হয় না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় নীতি নির্ধারক যারা আছেন তাদের এই বক্তব্যটাই আমরা দেখতে পাচ্ছি। যেমন কয়েকদিন আগে খুব দায়িত্বশীল একজন রাজনীতিবিদ হিসেবে পরিচিত কংগ্রেসের নেতা, উনি বললেন যে ভারতে বাংলাদেশের যিনি পতিত স্বৈরাচার, যিনি ছাত্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ওনাকে সারা জীবন ওখানে আশ্রয় দিয়ে রাখতে হবে। তো এই ধরনের বক্তব্যগুলো যদি আসে, তখন কিন্তু আসলে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, অসন্তোষ, ক্ষুব্ধ এগুলি তৈরি হয়। সুসম্পর্কের ক্ষেত্রে এটা মোটেই ঠিক নয় আর কি। আজাদ মজুমদার, এই দহগ্রামের যে উত্তেজনাটা চলছে সেই বিষয়ে আমরা সরকারি কোনো ভাষ্য কিন্তু আনুষ্ঠানিকভাবে পাইনি। আবার ভারতও কিন্তু এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, উনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তাকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু উনি এড়িয়ে গেছেন, জবাব দেননি। উনি অবশ্য আরেকটা প্রশ্নের জবাব দেননি, যে বাংলাদেশের দ্রুত নির্বাচন প্রসঙ্গের যে উঠছে এবং তাদের কিছু থিঙ্ক ট্যাঙ্ক, সাবেক হাইকমিশনার ছিলেন বিনা স্বীকৃতি যেভাবে বলেছেন, এইগুলোর বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। সেই বিষয়ে তিনি কোনো কিছু বলেননি। আমরা দুটো বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাই, যে এখন পর্যন্ত সরকার কিছু বলেনি, আমাদের সরকার, আবার ভারতের সরকার এই বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে। একটা কথা আছে যে মানুষ যখন আপনার সমালোচনা করার কোনো কিছু না পায় তখন আপনার চেহারা সমালোচনা করে। তো এখন বিষয়টা এরকম হয়ে গেছে যে ভারত আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আসলে নানাভাবে চাপে ফেলার কৌশল নিয়েছিল আমাদের 5ই আগস্টের পর থেকে। কিন্তু তারা সেই অর্থে আসলে সফল হয়নি। একটা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে চালানো হয়েছিল, কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। তো এখন এটা আমরা মনে করি যে এটা হয়তো বাংলাদেশ সরকারকে চাপে রাখার একটা কৌশল। আদারওয়াইজ একটা মীমাংসিত বিষয়। একটু খলিল ভাই যে কথাগুলো বলেছেন যে ছিটমহলগুলো নিয়ে তো বাংলাদেশের সাথে ভারতের যে দীর্ঘদিনের যে অমীমাংসিত সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গিয়েছে। তো যেটা সমাধান হয়ে গিয়েছে সেটা নিয়ে আবার নতুন করে ওই বিষয়টাকে সামনে এনে বাংলাদেশের 2টা গ্রামের বাসিন্দা যারা, তাদেরকে আসলে এক ধরনের ভয় ভীতি বা হুমকির মধ্যে ফেলে দিয়ে ভারত কী অর্জন করতে চাইছে সেটা বাংলাদেশ সরকারের ঠিক বা আমাদের জন্য ঠিক বোধগম্য নয়। সো এই বিষয়ে ভারতের দিক থেকে যদি কোনো, যেহেতু কাজটা ভারত করছে, অ্যাকশনটা তাদের অ্যাকশনটা মর্মার্থ আসলে পরিষ্কারভাবে না বুঝে বাংলাদেশের পক্ষে কোনো রিঅ্যাকশন দেওয়া কঠিন এই ক্ষেত্রে। তবে আমরা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সচেতন আছে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, বাংলাদেশের ভূখণ্ডের যে অখণ্ডতা, এগুলার ব্যাপারে বাংলাদেশ সবসময় একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। আর যে নির্বাচনের যে প্রসঙ্গটা আপনি বলেছেন, যে এটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশে কখন নির্বাচন হবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে, বাংলাদেশের সরকার ঠিক করবে। এখানে ভারতের আসলে মন্তব্য করার তো কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, প্রতিবেশী রাষ্ট্র কিংবা আপনার আমাদের বাণিজ্যিক অংশীদার হিসেবে
তারা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাইতেই পারে, সেটা চাওয়ার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। কারণ প্রতিবেশী দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে তাহলে সেটা কখনো কখনো অন্য দেশেও তার প্রভাব পড়ে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা চাওয়া মানে এই না যে আপনি বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে আপনি বাংলাদেশের জনগণকে কোনো কিছু চাপিয়ে দেবেন বা চাপিয়ে দিতে চাইবেন, যেটা অতীতে তারা করেছে। আমরা আশা করি বা বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার ভারত এবার হয়তো সেই ধরনের কিছু আর করবে না। দীর্ঘদিন ধরেই একটি আলোচনা হচ্ছিল যে ভারত বাংলাদেশের মধ্যে যে ধরনের চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করা, এমনকি সমঝোতা চুক্তিগুলি সহ। কিন্তু এই বিষয়ে আমরা লক্ষ্য করেছি যে এই সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমরা অনেকে আশা করেছিল এই সরকার এই বিষয়গুলো করবে। এই প্রসঙ্গে কিন্তু এটা প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলমকে। উনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ঢাকা ও দিল্লির মধ্যে সম্বন্ধিত যে চুক্তিগুলি রয়েছে তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, কিন্তু বাংলাদেশের ওয়েবসাইটে নেই। এমনই পরামর্শ দিয়েছেন যে ভারতীয় মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা দেখে নেওয়ার জন্য সাংবাদিকদেরকে। এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন? এই জায়গাটাতে একটা বিষয় আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে যে চুক্তিগুলো হলো, সেই অনেকগুলো চুক্তি দেখা যাচ্ছে বাংলাদেশের কনসার্ন মিনিস্ট্রিতে খুঁজে পাওয়া যায় না। যেমন আদানির সাথে যে বিদ্যুৎ চুক্তি, এটা বাংলাদেশ সরকারের কাছে যে চুক্তি আছে এবং তারা যে দাবি করছে, এই দুইটার মধ্যে মিলছে না। তার মানে হচ্ছে কি এখানে হয়তো কোনো একটা ফাঁক আছে, এটা সরকারেই খুব ভালো বলতে পারবে। আর চুক্তি তো আসলে দুই ধরনের হয়, কিছু চুক্তি নিরাপত্তা সংশ্লিষ্ট থাকে, এগুলো হ্যাঁ ওয়েবসাইটে হয়তো নাও দেওয়া হতে পারে, এটা রাষ্ট্রীয় কিছু গোপনীয় কিছু বিষয় থাকে। এছাড়া অন্যান্য যেমন কানেক্টিভিটির চুক্তি, ট্রানজিট করিডোরের চুক্তি, এগুলো তো গোপন কোনো বিষয় না। তারপরে যে পরিবহন এই জিনিসগুলো, বিনিয়োগ চুক্তি অথবা অনেক কিছু, এগুলো প্রকাশ করা যেতে পারে। আমার মনে হয় স্বচ্ছতার স্বার্থে এই সরকার করতে পারে, এটা স্বচ্ছতার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারও পদক্ষেপ নিতে পারে। যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো প্রকাশ করা, যেটা নিরাপত্তার সাথে জড়িত না সেটা ছাড়া। এখানে যেমন আরেকটা জিনিস আছে বাংলাদেশে, সেটা হচ্ছে কি ভারতের সাথে বাংলাদেশের নিরাপত্তা অথবা এ ধরনের কোনো কিছু কি গোপন কোনো চুক্তি কি আছে, এটার ব্যাপারে মুখপাত্র বলছে যে উনি জানেন না। উনি হয়তো বলতে পারতেন যে হ্যাঁ অথবা না, সেটা হলেই মানুষ বেশি আশ্বস্ত হতো। কিন্তু ওনার বক্তব্যে মনে হচ্ছে হয়তো এরকম কিছু থাকলেও থাকতে পারে। যদি সত্যি এরকম গোপন কোনো কিছু থেকে থাকে, তাহলে সেটা যদি বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্বকে আঘাত করে থাকে, তাহলে সেটা আমার মনে হয় প্রকাশ করা উচিত। যেমন 7 দফা গোপন চুক্তি একসময় আমরা শুনতাম, কিন্তু এটা প্রকাশ্যে আমরা দেখতে পেতাম না। এখন বিভিন্ন বইয়ের মধ্যে কিন্তু সেই 7 দফার বিবরণটা আছে। সেই 7 দফা যদি আসলে বাস্তবায়ন হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের স্বাধীন কোনো অস্তিত্ব থাকতো না। তো এইরকম কোনো চুক্তি যদি কোনো সরকার কোনো রাজনৈতিক কারণে করে থাকে, এটা অবশ্যই জনগণের জানার অধিকার আছে। আমার মনে হয় এই ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব পালনের বিষয় আছে বর্তমান সরকারের। আজাদ মজুমদার, আসলে এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তো আমরা সেই কারণে এই প্রসঙ্গটি উঠালাম। এই চুক্তিগুলো আসলে মানুষ জানতে চায়, কারণ এমন এমন চুক্তি করেছে যতটুকু জানা যায় সেটা আসলে আত্মঘাতী। একটা স্বাধীন সার্বভৌম দেশ অন্য দেশের সঙ্গে এই ধরনের চুক্তি করতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করছে? আগে সরকার যেটা করেছে, কিন্তু এই গত 5.5 মাসে সরকার এই বিষয়গুলো কেন সামনে আনছে না? এমনকি শুধু ভারতের সঙ্গে চুক্তিগুলোর কোনো ওয়েবসাইটে নেই তা নয়, শুধু পৃথিবীর কোনো দেশের কোনো চুক্তি কিন্তু ওয়েবসাইটে নেই আমাদের এখানে। এটা অদ্ভুত ব্যাপার, কিন্তু সারা পৃথিবী কিন্তু থাকে। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন্তু স্বীকার করেছেন যে এটা আমলাতান্ত্রিক অদক্ষতা। আর আমাদের দেশের আমলাতান্ত্রিক অদক্ষতা তো আসলে সুবিদিত, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক যে লাল ফিতা, এগুলো আমরা শুনি। অদক্ষতাটা এখন যেভাবে আলোচনায় আসছে যে আমলাতান্ত্রিক আপনার ফেসিবাদের দোসর, কেন তাকে সরানো হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু আমলাতন্ত্রের যে দক্ষতা, এই দক্ষতাগুলো নিয়ে আলোচনা কম হয়। আমি বিশ্বাস করি বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও মনে করে যে এগুলো নিয়েও আসলে আলোচনা হওয়া উচিত, যাতে আমাদের যারা আমলাতন্ত্রের চালান তাদের দক্ষতাটা বাড়ানো যায়। আর একটা জিনিস, ডিজিটালাইজেশনের কথা ভাই উল্লেখ করেছেন। আমরা এর আগে শুনেছি যে বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছে, ডিজিটাল হওয়ার পরে স্মার্ট হওয়ার দিকেও যাত্রা শুরু করেছে। তো এখন এসে দেখেছি যে স্মার্ট তো অনেক পরের বিষয়, ডিজিটালাইজেশনটাই আসলে পুরোটা একটা ফাঁকা বলেছিল একেবারেই। বিশেষ করে সরকারি জায়গায় যে ডিজিটাল হয়েছে, যেগুলো আসলে লুটপাট ছাড়া আর কিছু হয়নি।
সেটাই আপডেট তো। ওই যদি ডিজিটালাইজেশনের নামে যে লুটপাটের কথা বললেন আপনি, ওগুলো যদি না থাকতো বা সত্যিকার অর্থে ডিজিটালাইজেশনটা করা যেত, ডিজিটালাইজেশন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, এটা তো বৈশ্বিক বাস্তবতা, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান এগোচ্ছে, প্রযুক্তি এগোচ্ছে, এবং এইটার সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যাওয়ার কথা ছিল অনেক দূর, এবং আমরা এগিয়ে যাচ্ছি এরকম অনেক কথা আমাদের শোনানো হয়েছিল, কিন্তু বাস্তবে এসে এখন আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, সব কিছু এখনও অ্যানালগ পদ্ধতিতেই হচ্ছে। তো অ্যানালগ পদ্ধতিতে যখন হয় তখন আসলে এই জিনিসগুলো সরিয়ে ফেলার সুযোগ অনেক বেশি থাকে, যদি কোনো চুক্তি থাকেও রাষ্ট্রের স্বার্থবিরোধী, সেগুলো সরিয়ে ফেলার অনেক সুযোগ থাকে। ডিজিটাল থেকেও সরানো যায়, কিন্তু ডিজিটালি একটা ফুটপ্রিন্ট থেকে যায়। আপনি যদি সরিয়ে ফেলেন, যারা দক্ষ তারা বের করতে পারে। প্রযুক্তিবিদ তারা বের করে ফেলতে পারবেন যে এটা সরানো হলে কখন সরানো হয়েছে, কে সরিয়েছে, কোন মেশিন থেকে সরিয়েছে। এই ডিজিটালাইজেশনটা না হওয়াতে এবং আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এই সমস্যাগুলো আমরা এখন ফেস করছি। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমান খলিলি এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আমরা আজাদ মজুমদারের কাছে যাব। প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন কমিটি করা হয়েছে, এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। একটু থেমেছে, কারণ মানুষ যখন জানতে পেরেছে, এমনকি সাংবাদিকরা যখন জানতে পেরেছে যে আসলে কতগুলি কার্ড ছিল, এই সংখ্যাটা জানার পরে মোটামুটি সবাই একটু খামোশ হয়েছে। এটা তো সম্ভব নয় যে এতগুলি কার্ড। এমনকি আমরা এটাও পেয়েছি যে একটি আন্ডারগ্রাউন্ড অনলাইন পত্রিকা যার 34টা কার্ড রয়েছে, এবং সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, যুবলীগের নেতাকর্মী ছিলেন। এই খবরগুলো যখন সামনে আসে তখন অনেকেই বুঝতে পেরেছে আসলে এটা একটা পুনর্মূল্যায়ন হওয়া উচিত। আপনারা এই কমিটিতে মূলত নিয়েছেন যারা সাংবাদিক, বিভিন্ন সংগঠনের যারা নেতৃবৃন্দ, তাদেরকেই এখানে নেওয়া হয়েছে, এবং দু একটা নামের ব্যাপারে একটা আপত্তি অনেকের রয়েছে যে এদেরকে না আনলেও ভালো হতো, কারণ তারা কারা এরা সবাই জানে। যাই হোক, তবু আপনারা সেটা করেছেন। এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু বলবেন। প্রথমত আমি দু একটা নামের ব্যাপারে আপনি যে কথাটা বলেছেন, এখানে রিপোর্টার্স উইদাউট বর্ডার এটার একজন প্রতিনিধি নেওয়া হয়েছে, কারণ আমরা মনে করেছি যে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সরকার যে কাজটা করছে সেই কাজটা, আর যেহেতু একটা আন্তর্জাতিকভাবে সরকার কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে, পুরোটা ন্যায্য না। আমার মনে হচ্ছে যে আমাদের যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হয়তো একটা ভুল প্রচারণা চলছে। তো যারা তাদের প্রতিনিধি, আন্তর্জাতিক এই সাংবাদিক সংগঠনগুলো, তাদের প্রতিনিধি যদি এখানে উপস্থিত থাকেন তাহলে তারাই আসলে বলতে পারবেন যে এখানে আসলে সরকার কী করছে, সরকারের কাজের ধরনটা কী। এটা একটা ব্যাখ্যা আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, রেশন কার্ড নীতিমালা পুনর্মূল্যায়নেরটা খুবই জরুরি একটা বিষয় ছিল, এই কারণে যে আপনি যদি আগের নীতিমালাটা পড়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে নীতিমালার প্রথম লাইনটাই হচ্ছে সাংবাদিকদেরকে রেশন কার্ডটা দেওয়া হয় সরকারের উন্নয়নের ধারা বর্ণনা বা বয়ানটা প্রচার করার জন্য। এটা ছিল লাইন, এরকমই একটা লাইন। আমি এক্স্যাক্টলি হুবহু আপনাকে মূল বিষয়টা এরকম। এখন আমি আপনাকে যদি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করি, আপনি কি এই শর্ত মেনে অ্যাক্রিডিটেশন কার্ড নেবেন কিনা? প্রশ্নই আসে না। তো যদি আপনি সাংবাদিক হিসেবে এই ধরনের শর্ত মেনে অ্যাক্রিডিটেশন কার্ড না নেন, তাহলে হয় আপনাকে আপনার অ্যাক্রিডিটেশন কার্ড সারেন্ডার করতে হবে অথবা নীতিমালাটা বদলাতে হবে। তো সরকার এখন আসলে সেই উদ্যোগটাই নিয়েছে যাতে করে সত্যিকারের সাংবাদিকতাটা প্রমোট করা যায়। সত্যি সাংবাদিক যারা আছে, সত্যিকার অর্থে যারা সাংবাদিকতা করেন, তারা যাতে এটার বেনিফিটটা পান, এবং এখান থেকে যারা অপসাংবাদিক বা যারা সাংবাদিকতা করেন না কিন্তু সাংবাদিকতাটাকে ব্যবহার করে নানান ধরনের অপকর্মের সাথে জড়িত, তারা যেন এখান থেকে বিতাড়িত হন। তো এইটার
প্রেক্ষাপট বিবেচনা করেই এই নীতিমালাটা পুনর্মূল্যায়ন করা হয়েছে। এবং এখানে যাদেরকে রাখা হয়েছে আপনি যদি দেখেন, আপনি নিজেও আছেন এই কমিটিতে। হ্যাঁ, আমি নিজেও আছি, এবং এখানে সবাই কিন্তু সাংবাদিকতা সংশ্লিষ্ট। একেবারে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা সাংবাদিকতার সাথে, সাংবাদিকতাটা যেভাবে বাংলাদেশে পরিচালিত সেই বিষয়গুলো একটু দেখেন। আর মোটামুটি যেই সংগঠনগুলোর প্রতিনিধিরা আসলে সাংবাদিকতার সক্রিয়ভাবে একদম সাংবাদিকতার সাথে জড়িত, সেই সংগঠনগুলোর নেতৃবৃন্দকে এখানে রাখা হয়েছে, যাতে সবার সাজেশনের ভিত্তিতে, সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। সরকার কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকার কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না, সাংবাদিকদের উপর তো নয়ই। সরকার মুক্ত এবং অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী, এবং এই অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য, সুসাংবাদিকতা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করতে অঙ্গীকারবদ্ধ। মাসুম খলিলি, না, আমি মনে করি যে তথ্য প্রাপ্তির অধিকার, তথ্য জানার অধিকার, এটা জনগণের সাংবিধানিক একটা অধিকার। তো স্বাভাবিকভাবেই এই যে অ্যাক্রিডিটেশন কার্ড দেয়া সাংবাদিকদের, এটা জনগণের সাংবিধানিক অধিকারের একটা স্বীকৃতি। আগের সরকারের যে নীতিমালার কথা বলা হলো উন্নয়ন প্রচারের জন্যই এই কার্ড, এটা হয়তোবা তারা কী কারণে করছে জানি না, এটা কোনো সময় ছিল না। আমার ব্যক্তিগতভাবে আমারও একটা অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, এবং এটা হচ্ছে কি স্থায়ী কার্ড। আমার সিরিয়ালটা হচ্ছে 10, তার মানে হচ্ছে দীর্ঘ প্রায় 35 বছর ধরে আমি এই কার্ড ব্যবহার করেছি এবং ফিল্ড রিপোর্টিং করেছি। তো স্বাভাবিকভাবে এটা লম্বা সময়ের জন্য যদি বন্ধ থাকে, তাহলে সাংবাদিক যারা আছেন, যারা রিপোর্টার আছেন, তাদের তথ্য প্রাপ্তি বাধাগ্রস্ত হবে। আপনি উল্লেখ করলেন একটা অনলাইন পোর্টাল, 34টা অ্যাক্রিডিটেশন কার্ড আছে। আমি যতদূর জানি কোনো নীতিমালা অনুযায়ী 34টা কার্ড দেওয়ার কোনো সুযোগ নেই। আগে সরকারের হলো এটা নীতিমালা আছে, তো এটা ঘোষিত নীতিমালা আমরা দেখছি। যেমন আমাদেরকে নানান কারণে আমাদের যেখানে 25টা কার্ড ছিল সেটাকে 5টাতে নামায় নিয়ে আসা হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। তো কিন্তু এই যে 34টা দেয়া এটা, এবং আপনি আগে আরও উল্লেখ করলেন যে তারা ওখানে তদবির করে ইত্যাদি করে, এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। নিয়ন্ত্রণ করার জন্য সরকার রিভিউর যে পদক্ষেপটা নিয়েছে, এটার যৌক্তিকতা আমি একেবারে অস্বীকার করব না। তবে লম্বা সময়ের জন্য যদি এটা এক ধরনের অচল অবস্থা চলতে থাকে, তাহলে জনগণের তথ্যপ্রাপ্তির যে সাংবিধানিক অধিকার আছে এটা মনে হয় ব্যাহত হয়। আমি একটু খলিল ভাইকে সংশোধনে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, কারো অ্যাক্টিভেশন কার্ড বাতিল করা হয়নি, যেটা এক্সিস্টিং স্থগিত করা হয়নি। এক্সিস্টিং কার্ডগুলো বিদ্যমান আছে। এই কার্ডের ব্যবহার করে সচিবালয়ে প্রবেশাধিকারটা সীমিত করা হয়েছে শুধুমাত্র। সেটাও আপনার আরও 1 মাস যে অস্থায়ী ভিত্তিতে যে কার্ডগুলো দেওয়া হয়েছে, সেটার সময়সীমাও কিন্তু 1 মাস বৃদ্ধি করা হয়েছে। এবং তার আগেই সরকার আশা করছে, বা এই যে পুনর্মূল্যায়ন যে কমিটিটা করা হয়েছে, তার আগেই এই পুনর্মূল্যায়ন কমিটিটাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সো এখানে আমি কোনো কন্ট্রাডিকশন বা লম্বা সময়ের জন্য সাংবাদিকতার প্রতি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টা দেখছি না। আমি মনে করি যে পুরো বিষয়টাই একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগুচ্ছে। এটা রিভিউ করার প্রয়োজন আছে, আমরা সবাই স্বীকার করি, কারণ এটা পতিত সরকারের বয়ান বা পতিত সরকারের যে নীতিমালা, তাদের নীতিমালা অনুযায়ী এটা আসলে চলতে পারে না। এটার জন্য আসলে আরও ট্রান্সপারেন্ট ওয়েতে সুসাংবাদিকতা যাতে প্রমোট করা যায়, সেজন্য এটা আরও সুন্দরভাবে করার সুযোগ আছে এবং করা উচিত। এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে, এবং সেটা সবাইকে নিয়েই কাজ করছে, সাংবাদিক সংগঠনগুলোকে নিয়েই কাজ করছে। এবং যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কারো কার্ড বাতিলও হয়নি, কারো কার্ড স্থগিত হয়নি। সবাই সবার মতো করে তার সাংবাদিকতাটা চালিয়ে যেতে পারবে। আরেকটা বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, যে সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব। এই অভিযোগটা আসতেই পারে, কারণ অনেক সাংবাদিককে আমরা দেখেছি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, এরকম মালিকানার সাংবাদিকতা কিন্তু বাংলাদেশে রয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে তালিকাগুলি দেওয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে, তাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এবং লাস্ট যেটা করা হয়েছে 14 জনের, এর মধ্যে ধরুন আমরা যেহেতু এই প্রফেশনে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, আমরা এদেরকে অনেকে ব্যক্তিগতভাবে চিনি, পেশাগত কারণে চিনি। এদের অনেকের এমন নাম দেওয়া আছে যাদের আসলে খুব অভাবনটনের মধ্যে রয়েছে। অন্তত যে লিস্টটা দেওয়া আছে এর মধ্যে অন্তত আমি 2 জনকে চিনি, এরা খুব পয়সার মালিক কোনো কালেই ছিল না, এখনও নেই। সংকটটা হয় তৈরি হয় কি কোন জায়গায় জানেন, যখন আপনারা 14 জনের নাম দিয়েছেন, এর মধ্যে হয়তো 12 জন, তাদের মধ্যে এই সংকটটা থাকতে পারে। যখন 2 জন থাকে না,
তখন কিন্তু টোটাল বিষয়টা সংকটে পড়ে যায়। ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটা প্রসঙ্গ টেনেছেন। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকরা তো দেশের আইনের ঊর্ধ্বে না। দেশের যে কোনো নাগরিকের ব্যাংক তথ্যই দেশের আইন অনুযায়ী দেশের কোনো রেগুলেটরি বডি চাইতে পারে। আর যে আপনি যে অভাব অনটনের কথা বলেছেন, হ্যাঁ, এটা তাদের জন্য একদিক থেকে ভালো এই কারণে, যদি তাদের ব্যাপারে তথ্য চাওয়া হয় এবং তারা পরবর্তী যদি দেখা যায় যে আসলে তাদের আসলে যেই রকম আশঙ্কা করা হচ্ছিল বা এরকম কোনো কিছু নাই, তো তাহলে তো তারা আরও বরঞ্চ তারা সন্দেহমুক্ত থাকে, তারা তাদের নিয়ে যে কানাঘুষা বা ফিসফাস এগুলো বন্ধ হয়ে যায়। আর তারা নিজেরাও কিন্তু চাইলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত আছে সেটা প্রকাশ করতে পারে। আপনি দেখবেন আমাদের সরকারের মাননীয় প্রেস সচিব উনি কিন্তু ওনার ব্যাংকে কত টাকা আছে উনি প্রকাশ করেছেন। তো কোনো সাংবাদিক যদি নিজেও মনে করেন যে তার আর্থিক বিবরণী উনি প্রকাশ করবেন, এটা নিজে প্রকাশ করতে তো কোনো বাধা নেই, সোশ্যাল মিডিয়াতে করে দিতে পারে কোনো সংগঠন। এটাই হচ্ছে ব্যাপার। এখন দেশের আইন মেনে যদি সরকার কারো ব্যাংক হিসাব চায়, সেটা চাইতেই পারে, এবং ব্যাংক হিসাবে যদি কোনো অস্বাভাবিক লেনদেন হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাকে এই লেনদেনের কারণ জানতে চাইতেই পারে। এখন একজন শুধুমাত্র সাংবাদিক হওয়ার কারণে তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন বা প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন, এটা যেমন ঠিক না, আবার শুধুমাত্র সাংবাদিকতা করার কারণে তাকে হয়তো হয়রানি করা হবে, এটাও ঠিক না। তো সরকারের দিক থেকে আমরা যারা এই কাজটা করছেন, আমি যদি বলেন যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন কর্মরত একজন কর্মী হিসেবে আমি বলবো যে অবশ্যই সাংবাদিকরা যেন কোনোভাবেই কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এটা সরকার লক্ষ্য রাখা উচিত। সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা ভেবে দেখবেন। আর সাংবাদিকদের দিক থেকেও ব্যক্তিগত উদ্যোগে যদি তাদের স্বচ্ছতার বিষয়টা তারা প্রকাশ করতে পারেন, তাহলে সেটা সর্বাঙ্গীনভাবে আসলে আমাদের একটা স্বচ্ছ পরিবেশ তৈরি করতে। আরেকটি বিষয় রয়েছে, আমরা এমন সাংবাদিককে চিনি, আপনারাও চিনেন, এখানে আমরা তিনজনই চিনি, যাদের আসলে হিসাবটা চাওয়া দরকার ছিল, তাদের কিন্তু চাওয়া হচ্ছে না। না, এটা চাওয়া হচ্ছে না বলে তার মানে এই না যে কোনোদিন চাওয়া হবে না। তাদেরকে শুরুতে চাওয়া উচিত ছিল। সেটা হতে পারে, হয়তো যারা এই বিষয়ে দায়িত্বশীল আছেন তারা ধীরে সুস্থে এগোচ্ছেন, ধাপে ধাপে এগোচ্ছেন। একসাথে সবাইকে যদি ঢালাওভাবে ব্যাংক হিসাব চাওয়া হয়, তখন আবার আপনি সমালোচনা করবেন যে সাংবাদিকদের ব্যাপক হারে হয়রানি করা হচ্ছে। সব ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটাই স্বাভাবিক, সেটাই হওয়া উচিত। মাসুম রহমান খলিলি, সাংবাদিকরা এই ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে কাজ করেছে, এটা আমরা দেখেছি, এতে কোনো সন্দেহ নেই। আসলে সাংবাদিকতা শেষ পর্যন্ত অনেকের মধ্যে ছিল না, তারা দলদাস হিসাবে কাজ করেছে, এটা ঠিক। এবং অনেকে প্রচুর পয়সার মালিক হয়েছে। আমরা প্রেস ক্লাবের আঙ্গিনা অনেকে শুনতাম যে আমি 100 কোটি টাকার মালিক হতে চাই, কোনো সাংবাদিক ঘোষণা দিতেন আগামী 5 বছর হয়ে যাব এরকম। এবং কেউ কেউ যে হয়নি তা না, হয়েছে। কিন্তু অন্য পেশার লোকজন কি এই 2 নম্বরই ইনকাম করে নাই? তাদের ব্যাপারে তো নামটা আসতেছে না, কম। কোনো প্রফেশনের লোকে আইনের ঊর্ধ্বে না। এখন আইন যদি তার নিজস্ব গতিতে চলে এবং সেই অসঙ্গতি অথবা অন্যায় বেআইনি কোনো কাজ যদি সাংবাদিক করে, সেটাও যেমন আইনের মুখোমুখি তাকে হতে হবে, অন্য প্রফেশন হলো একইভাবে হতে হবে। তবে এখন যে নিয়মটা আছে সেটা হচ্ছে কি, বাংলাদেশ ব্যাংক 5 লক্ষ টাকার উপরে যদি কোনো লেনদেন হয়, তাৎক্ষণিকভাবে কিন্তু তারা জানতে পারে। এবং যে লেনদেন সন্দেহজনক যে লেনদেনগুলো, এগুলো কিন্তু তাদের কাছে রিপোর্ট আছে। আপনি যেটা বললেন হিসাব চাওয়া হয়েছে, এর মধ্যে 2 জনকে আমি জানি যে আসলে ওনারা এই ধরনের 14 জন হ্যাঁ নেই। হয়তোবা এমন হতে পারে যে সরকারের কাছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে, আমরা যেটা জেনারেলি জানি। তবে আমি মনে হয় এই ক্ষেত্রে একটা সমন্বয় করা যেতে পারে। সেটা হচ্ছে কি, যে তালিকাটা সন্দেহজনক তালিকা যদি সরকারের থেকে থাকে, সেটা সরাসরি প্রেসে না দিয়ে আগে যদি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, এটা খুব বেশি সময় লাগে না, হয়তো 1 সপ্তাহ অথবা 3 দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যায়, নিয়ে যদি এটা প্রকাশ করা হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কি, এটা এক ধরনের কিন্তু মিডিয়া ট্রায়াল হয়। যখন 14 জনের হিসাব চাওয়া হবে, এর মধ্যে কিন্তু যদি 4 জনের হিসেবে কোনো গোলমাল না থাকে, তাহলে ওনার কিন্তু ফার্দার আর কোনো সমস্যা হয় না। কিন্তু ওই রিপোর্টটা যখন তৈরি হয়, রিপোর্টের পাঠক যারা আছেন তারা কিন্তু মনে করে যে না, আসলে তার মধ্যে কিছু সমস্যা আছে। এই কারণে সরকার যদি ইচ্ছা করে, তাহলে তাদের যে সন্দেহজনক তালিকাটা আছে, এটা যদি আগে থেকেই একটু যাচাই বাছাই করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে, এরপরে যদি প্রকাশ করা হয়, তাহলে মনে হয় এটার একটা ভারসাম্য তৈরি হয়। মাসুম রহমান খলিলি, আজাদ মজুমদার, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।